অন্তরাকে তোমার কেমন লাগলো মা? মায়ের গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো বিহান। হ্যাঁ, ভালোই। আমি জানতাম অন্তরার মতো মিষ্টি মেয়েকে তোমার পছন্দ হবেই। এবার তাহলে ওর মা বাবার সঙ্গে কথা বলবে তো? বিহানের মনে খুশি যেন আর ধরে না। ঠিক আছে, তাই হবে। এখন তুই যা, ফ্রেশ হয়ে আয়, খুব খিদে পেয়েছে। ওকে মা। হাসি মুখে মার কপালে চুম্বন এঁকে দিয়ে ফ্রেশ হতে চলে গেল বিহান। বড্ড ইনোসেন্ট তুই বিহান। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে স্বগতোক্তি করলেন মনোরমা দেবী। মুখে তার কুটিল হাসি দেখা গেল। শহরের নামকরা নিউরোসার্জন ডক্টর বিহান রায়চৌধুরী তার ছেলে। এত অল্প বয়সে এত নাম কামিয়েছে বিহান যে রীতিমতো হিংসে করার মতো। তবে তার আরও একটা পরিচয় আছে। ম্যাজিস্ট্রেট প্রভাস রায়চৌধুরীর একমাত্র ছেলে সে। এমনিতে তাদের জমিদার বংশ, কিন্তু বংশের প্রায় প্রত্যেকেই নিজ কৃতিত্বে স্বমহিমায় নিজের নিজের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এরকম অভিজাত বংশের ছেলে হয়েও বিহান আর 5টা সাধারণ ছেলের মতো মাটির কাছাকাছি থাকতে ভালোবাসে। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি এসবের কোনো অহংকার নেই তার। কোনো রকম দেখনদারিতে বিশ্বাস করে না সে। আসলে এই জিনিসটা তাদের রক্তে আছে। তার দাদু, বাবা, কাকা প্রত্যেকেই এরকম। বিহানের মা মনোরমা অনেক চেষ্টা করেও ছেলেকে নিজের মতো করে গড়ে তুলতে পারেননি। তিনি যে সমাজের আপার ক্লাসের অন্তর্ভুক্ত এ কথা তিনি নিজে কখনো ভোলেন না, এবং তার আশেপাশের লোকেদেরকেও ভুলতে দেন না। মিডল ক্লাস মেন্টালিটির লোকেদের তার খুব অসহ্য লাগে। ছেলের মিডল ক্লাস বন্ধুদের চিরকাল তিনি অপছন্দ করে এসেছেন। আজও ছেলেটা সেই একটা মিডল ক্লাস মেয়েকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে মায়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছে। মেয়েটার বাবা নাকি স্কুল টিচার ছিল। ওহ, শুনে এই মনোরমার গাটা গুলিয়ে উঠেছে। ছেলেকে কিছু বলতে পারলেন না তিনি। বলা ভালো, ইচ্ছে করেই বললেন না। ছেলের কাছে খারাপ হতে চান না তিনি। তিনি জানেন পথের কাঁটা কিভাবে সরাতে হয়। এমন চাল চালবেন সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। অন্তরার মতো একটা ভিখিরি বাড়ির মেয়ে কিনা তার পুত্রবধূ হবে? তিনি বেঁচে থাকতে এরকম অনাসৃষ্টি কাণ্ড কিছুতেই ঘটতে দেবেন না। কি হলো, খাওয়া শুরু করো? বিহানের কথায় সম্বিত ফিরে এলো মনোরমার। চিন্তা করতে করতে খেয়ালই করেননি মিনু এসে কখন খাওয়ার বেড়ে দিয়ে গেছে। কি এত ভাবছো মা? 1 চামচ স্যুপ মুখে দিয়ে জিজ্ঞেস করে বিহান। ওই একটু আবেগে ভেসে গিয়েছিলাম আর কি। আমার সেই ছোট্ট সোনা বিহান আজ কত বড় হয়ে গেছে। এবার তার বিয়ে দিতে হবে। আমার একমাত্র পুত্রবধূর জন্য কি কি করব তাই ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঠিক আছে, ভাবার অনেক সময় পাবে, এখন মন দিয়ে খাও তো, হেসে বলল বিহান। এরপর তো আমি সেদিনই মন দিয়ে খাবো যেদিন ওই ভিখিরি মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে চিরদিনের জন্য তাড়াতে পারবো, মনে মনে বললেন তিনি। মুখে বললেন, অন্তরার ফোন নাম্বারটা দিস তো, তাহলে মাঝে মাঝে কথা বলা যাবে। মানে আমারও তো আমার হবু পুত্রবধূর সঙ্গে কখনো সখনো কথা বলতে ইচ্ছে হতে পারে। আমাদের মধ্যেও তো বন্ডিংটা স্ট্রং হতে হবে, তাই না? ওহ, আই লাভ ইউ মা, ইউ আর এ ডার্লিং। খেয়ে উঠেই দিচ্ছি, খুশি হয়ে বলল বিহান। মা এত খুশি মনে অন্তরাকে মেনে নিয়েছে, বিহানের ইচ্ছে করছে
ছুটে গিয়ে অন্তরাকে জড়িয়ে ধরে খবরটা দিতে। হোটেল ম্যানেজমেন্ট পড়ে অন্তরা, তার চেয়ে প্রায় 5 বছরের ছোট। বিহানের এক সময়ের ক্লাসমেট প্রীতমের মাস্তুতো বোন অন্তরা। নিউরোলজিক্যাল একটা প্রবলেমের জন্য তাদের স্যারের কাছে একবার অন্তরাকে এনেছিল প্রীতম। সেই সময় প্রথম দেখে বিহান তাকে। সদ্য ফোটা ফুলের মতো কোমল স্নিগ্ধ অন্তরাকে দেখেই তার প্রেমে পড়ে গেছিল বিহান। কি বলল তোমার মা? ফোন করতেই উৎসুক গলায় জিজ্ঞেস করলো অন্তরা। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে, শুকনো গলায় বলল বিহান। মানে? মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। শুধু তাই নয়, বলেছে আজকের পর আমি যেন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখি। তাই আমি তোমাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি। গেট খোলো, তোমার পিজির বাইরে দাঁড়িয়ে আছি আমি। এত রাতে? আতঙ্কিত হয়ে গেট খুলে দিল অন্তরা। তার মা বাবা এই শহরে থাকে না, আর একটা মেয়ের সঙ্গে একটা বাড়ির নিচতলায় পেইং গেস্ট থাকে সে। ভেতরে এসো, গম্ভীর মুখে বাইরে দাঁড়িয়ে থাকা বিহানকে বলল সে। প্রচণ্ড উত্তেজনায় বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে অন্তরার। বিহানও ভয় পেয়েছিল তার মা হয়তো তাদের সম্পর্কটা মেনে নেবে না, আর সেটাই সত্যি হলো। এখন কি করবে সে? বিহানকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না সে। ঘরে ঢুকেই হঠাৎ অন্তরাকে জোরে জড়িয়ে ধরল বিহান। মার তোমাকে ভালো লেগেছে বলে এক প্রকার চিৎকার করে উঠল সে। অন্তরাকে জড়িয়ে ধরে ওপরে তুলে আনন্দে এক পাক ঘুরে নিল সে। অন্তরাও খুব খুশি হলো শুনে। আরে পড়ে যাব যে, নিচে নামাও, হাসতে হাসতে বলল অন্তরা। নিচে নামিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো বিহান। তারপর ভালোবাসার গভীর চুম্বন এঁকে দিতে থাকলো অন্তরার ঠোঁটে, গালে, কানের লতিতে। কেঁপে উঠল অন্তরা। প্রবল আবেগে সেও বিহানের ঠোঁট কামড়ে ধরল। হসপিটালে নাইট ডিউটি দিতে যাওয়ার পথে অন্তরাকে সামনাসামনি সুখবরটা দেওয়ার লোভ সামলাতে পারেনি বিহান। কিন্তু প্রেয়সীর বাহুবন্ধনে আবদ্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই সে সব কিছু ভুলে গেল। ধীরে ধীরে তারা দুজনেই দুজনের মধ্যে হারিয়ে গেল। প্রথম মিলনের উত্তেজনায় দুজনই পারিপার্শ্বিক সমস্ত কিছু ভুলে নিজেকে সঁপে দিল প্রিয় মানুষের কাছে। প্রায় ঘণ্টাখানেক পর বেরিয়ে যাওয়ার সময় বিহান বলল, বুঝলেন মিসেস রায়চৌধুরী, শাশুড়ি মা যে কোনো সময় আপনাকে ফোন করতে পারেন, রেডি থাকবেন। হেসে উঠল অন্তরা। দুজনের কেউ ভাবতেও পারল না নিয়তি তাদের জন্য কি ঠিক করে রেখেছে। 3-4 দিন পর মনোরমার ফোন গেল অন্তরার কাছে। নানা রকম প্রশ্ন করলেন তিনি অন্তরাকে। জানতে চাইলেন হোটেল ম্যানেজমেন্টে কি পড়ানো হয়, কি শেখানো হয়। মনের আনন্দে সব কিছু ডিটেলসে বলে গেল অন্তরা। কোর্স তো প্রায় শেষ, এবার একটা ভালো জায়গায় ইন্টার্নশিপ করতে পারলেই হলো। কিন্তু আজকাল এমন হয়ে গেছে রেকমেন্ডেশন ছাড়া বড় বড় জায়গায় চান্স পাওয়া মুশকিল হয়ে গেছে। সরল গলায় বলল অন্তরা। আচ্ছা, যদি ম্যারিয়টে কিংবা ব্যারিস্টোতে ইন্টার্নশিপ করার সুযোগ পাও? খুব নরম গলায় জিজ্ঞেস করলেন মনোরমা। ও বাবা, সে তো স্বপ্নের ব্যাপার, উত্তেজিত হয়ে বলল অন্তরা। আমি যদি তোমাকে সেই সুযোগ করে দিই? সত্যি? একেবারে গদগদ হয়ে জিজ্ঞেস করল অন্তরা। হ্যাঁ, আমার কাছে আর এমন কি ব্যাপার? চিন্তা করো না, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। কয়েকদিন পরই দ্য গ্র্যান্ড ব্যারিটোতে ইন্টার্ন হিসেবে নাম লেখালো অন্তরা।
খুশির সীমা নেই তার। আন্টি যে আমার জন্য এত বড় একটা কাজ করে দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। দেখা করে খুব খুশি খুশি গলায় বিহানকে বলল অন্তরা। একমাত্র পুত্রবধূ বলে কথা। মাই মম ইজ গ্রেট, কি বলো? আমরা মিছিমিছি কত ভয় পাচ্ছিলাম, তাই না? বিহানেরও খুশির অন্ত নেই। মাসখানেক যেতে না যেতেই একদিন হঠাৎ ডিউটি আওয়ারেই রিসেপশনে ডাক পড়ল অন্তরার। রিসেপশনে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। আন্টি, আপনি এখানে? এই তো একটা কাজে এদিকে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। গলায় মধু ঝরিয়ে বললেন মনোরমা। খুব ভালো করেছেন আন্টি। অন্তরার মুখে বারবার আন্টি শুনতে শুনতে ভেতরটা জ্বলে যাচ্ছিল মনোরমার। মনে হচ্ছিল ঠাস করে একটা চড় মারেন বেয়াদব মেয়েটার গালে। কোথায় তাকে ম্যাডাম বলবে তা নয়, আন্টি। নিজেকে একেবারে কি নয় কি ভেবে নিয়েছে। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করলেন তিনি। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে বললেন, চলো না একটু বসি, ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। ব্যারিটোর মকটেলের রেঞ্জ অসাধারণ। খানিকক্ষণ পর ফ্রোজেন স্ট্রবেরি মার্গারিটার গ্লাসে চুমুক দিতে দিতে সামনে বসা অন্তরাকে পর্যবেক্ষণ করছিলেন মনোরমা। কি এমন দেখেছে তার ছেলে এই ভিখিরি মেয়েটার মধ্যে? এদিকে দু এক চুমুক খাওয়ার পর অন্তরা বুঝতে পারল তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। মাথাটা ঘুরছে আর আশেপাশের মানুষজন যেন আবছা হয়ে যাচ্ছে তার চোখে। একসময় নিজের অজান্তেই তার মাথাটা টেবিলের ওপর কাত হয়ে পড়ল। তারপর আর কিছু মনে নেই তার। জ্ঞান ফিরতে অন্তরা দেখল সে তাদেরই হোটেলের একটা রুমে শুয়ে। এক্সিকিউটিভ রুম এটা। আশ্চর্য, সে এখানে কি করে এলো? ধীরে ধীরে তার মনে পড়ল মকটেল খেতে খেতে মাথা ঘুরে গিয়েছিল তার। তারপর নিশ্চয়ই কেউ তাকে এনে এখানে শুইয়ে দিয়েছে। আন্টি সঙ্গে ছিলেন বলে হয়তো এক্সিকিউটিভ রুমেই রেখেছে তাকে। উঠে আশেপাশে কাউকে দেখতে পেল না সে। উঠে আবার নিজের কাজে চলে এলো অন্তরা। ঠিক করলো কেউ জিজ্ঞেস না করলে কাউকে কিছু বলবে না সে। ঠিক এক সপ্তাহ পর একদিন অন্তরা খেয়াল করলো সকাল থেকে বিহান তাকে ফোন করেনি। আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিল সে। অন্যদিন এতক্ষণে অন্তত দুবার তো বিহানের কল চলে আসে। চিন্তিত হয়ে ফোন করল সে। প্রায় 30 বার ফোন করার পরও ফোন তুলল না বিহান। মেসেজ পাঠালো অন্তরা। মেসেজ সিন হলেও কোনো রিপ্লাই এলো না। কোনো কাজে মন দিতে পারছে না অন্তরা। চাইলেও 8টার আগে হোটেল থেকে বেরিয়ে যেতে পারবে না সে। সন্ধ্যের দিকে অন্তরা দেখল সে আর বিহানকে কল করতে পারছে না। তার ফোনটা ব্লক করা হয়েছে ওদিক থেকে। অন্তরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।